জাতির পিতা হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে, খুনিদের সাথে জিয়ার সখ্যতা ছিল বললেন প্রধানমন্ত্রী। শিল্প কারখানা খোলার ঘোষণায় বিপাকে শ্রমিকরা, ঘাট মহাসড়কে রাজধানীমুখী মানুষের ঢল। সরকারের সিদ্ধান্ত জনস্বাস্থ্যের জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা, লকডাউন বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ। নামি দামি ব্যক্তিদের সাথে প্রতারণা করাই ছিল হেলেনার কাজ, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, তবে এর পেছনে কারা ষড়যন্ত্র করেছে তা এখনো আবিষ্কার হয়নি, তবে একদিন সেটাও আবিষ্কার হবে। শোকাবহ আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের সাথে জিয়ার সখ্যতা ছিল তা খুবই পরিষ্কার। বঙ্গবন্ধুকে হত্যার সাথে সাথে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বাংলাদেশ বিচ্যুত হয়ে যায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। শোকাবহ আগস্টের প্রথম দিনে বরাবরের মতোই ধানমন্ডি 32 নম্বরে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় প্লাজমা ও রক্তদান কর্মসূচি এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ও বিজয়কে ধ্বংস করার অপচেষ্টা চালায় পাকিস্তানি দস্যুরা। বদলে ফেলার চেষ্টা হয় বাংলাদেশের নাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশের অভ্যুদয়কে ধ্বংস করা, বিজয়কে ধ্বংস করা। তাই সেই হত্যাকাণ্ডের পরপর বাংলাদেশের নাম মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যেটা নাম দেওয়া হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই বাংলাদেশের নাম পাল্টে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ করা হয়েছিল। যদিও সেটা টিকাতে পারেনি, ওই এক রেডিওতে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতা হত্যার বিচার হয়েছে, তবে এর পেছনে কারা ষড়যন্ত্র করেছে তা এখনো আবিষ্কার হয়নি, সেটাও একদিন বের হয়ে আসবে বলে আশা করেন বঙ্গবন্ধু কন্যা। এটি অবাক লাগে যে এর সঙ্গে আমাদের যারা তারা কি করে জড়িত থাকলো। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি, তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। জিয়ার সাথে খুনিদের সখ্যতা এবং পরবর্তীতে খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। কর্নেল ফারুক আর রশিদ 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান যে উপসামরিক প্রধান ছিল, সেনাপ্রধান ছিল, তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। এই দেশটাকে নিয়ে, এই মানুষগুলিকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখেছিলেন, দেশের মানুষের উন্নয়ন করা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। আগস্ট বাঙালির অশ্রুঝরা শোকের মাস, লজ্জার কালিমা মাখা একটি মাস। দেশি বিদেশি ষড়যন্ত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ঘটনায় ইতিহাসের কলঙ্কিত তারিখ 15 আগস্ট। বিশ্লেষকদের মতে স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় ঘৃণ্যতম এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ ফের ফিরে যায় পাকিস্তানি ভাবধারায়। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ব্রিটিশ শাসনের পর পাকিস্তানি শোষণ, বাঙালির ঘোর অন্ধকারে আলোর দিশারি হয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে আলোর পথরেখায় দীর্ঘ লড়াই সংগ্রামে রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশের সৃষ্টি। এবারের সংগ্রাম
আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে নির্ভীক নেতৃত্ব, মেধা আর সম্মোহনী শক্তিতে বঙ্গবন্ধু দাঁড় করান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের শক্ত ভিত। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। নানামুখী ষড়যন্ত্রের লেজুর কাটেনি তখনও। রাজনীতিতে ঘাপটি মেরে থাকা কাল সাপ বিষ পুষে রাখে। ৭৫-এর ১৫ই আগস্ট সেই বিষে রক্তাক্ত হয় ধানমন্ডি ৩২। আমরা অনেকটা গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাহস দেখিয়েছিলেন, বঙ্গবন্ধু খুনিদেরকে বিচারের কাঠগড়ায় দান করিয়েছিলেন। বিচারপতি কাজী গোলাম রসুল সাহসের সঙ্গে রায় দিয়েছিলেন। আগস্ট মাসে শোকে ম্রিয়মাণ হয় বাঙালি। খুনিদের বিচারে ক্ষোভ কমলেও আড়ালে থাকা ষড়যন্ত্রকারীদের আদ্যপান্ত জানতে চায় জাতি। খুন আর খুনির পেছনে বা অন্তরালে যে ষড়যন্ত্রকারীরা ছিল দেশ এবং বিদেশে, তাদের সম্পর্কে বিচারিক প্রক্রিয়ায় তথ্য এসেছে, কিন্তু আমরা জানি না। সেই জন্য আমার বরাবরের দাবি একটি হোয়াইট পেপার প্রকাশ করা হোক। ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডে জাতির পিতার নিথর দেহের মতো থুবড়ে পড়ে বাংলাদেশ। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। ফিরছে অন্যান্য সংবাদে। গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা খোলার ঘোষণায় বিপাকে শ্রমিকরা। বাস লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত হলেও ঢাকার বাইরের ৪২টি রুটের মধ্যে মাত্র ৪টি রুট থেকে লঞ্চ ছেড়ে আসছে। সড়কেও দূরপাল্লার যানবাহন কম, তাই অনেকেই আসছেন ভেঙে ভেঙে। পথের ভোগান্তি নিয়েই ঢাকায় ঢুকছেন শ্রমিকরা। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও মৃত্যুর সংখ্যা বাড়ায় দেশ জুড়ে চলছে কঠোর লকডাউন। এরই মধ্যে ১ আগস্ট থেকে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা চালুর সিদ্ধান্ত হয়। স্বল্প সময়ের নোটিশে শনিবার রাত ৮:৩০ থেকে লঞ্চ ছাড়ার ঘোষণা আসে। সিদ্ধান্ত হয় বাস চলাচলের। তবে যাত্রী সংকটে দক্ষিণাঞ্চলের সব রুট থেকে লঞ্চ ছাড়ছে না। চাঁদপুর ভোলা সহ মাত্র ৪টি রুট থেকে কম যাত্রী নিয়ে ছেড়ে আসে লঞ্চ। সকালে ঢাকা থেকে চাঁদপুর, ভোলা, পটুয়াখালী সহ মাত্র কয়েকটি রুটে যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ে। মালিকরা বলছেন যাত্রী নেই, তাই লঞ্চ ছাড়া যাচ্ছে না। গার্মেন্টসের সাথে যদি 2 দিন সমস্ত গণপরিবহন 2 দিন পুরা দিন চালু থাকতো, তাহলে ভোগান্তিটা হইতো না, আর প্যাসেঞ্জারের মধ্যে এই বিভ্রান্তিটা হইতো না। দীর্ঘদিন ধরে লঞ্চগুলো বসা, তারপরেও যে কোনো একটা আশায় আসছিল ঘাটে, যাত্রীদের অভাবের কারণে তারা চলে গেছে, হয়তো কেউ অনেকে যাচ্ছে না। সড়কের চিত্র একই রকম। সকালে গাবতলীতে হাতে গোনা কয়েকটি কাউন্টার খোলা দেখা যায়, যাত্রীর চাপও নেই। আপনি যাচ্ছে গাড়ি চলবে, অনেক লোক জানা নেই নিউজটা। তারা যদি জানতো অবশ্যই আসতো, তারা জানা না, হয়তো সকালে একটু জানা হয়েছে, টুকটাক যাত্রা আসতেছে, এগুলো তো গাড়ি ছাড় হইতেছে। এই সিদ্ধান্তটা একেবারেই ঠিক নাই। ছাড়তো না 5 তারিখের পরে হয়, ছাড়তো না হলে আবার বাড়াইতো। দূরপাল্লার বাস কম থাকায় ভোগান্তি নিয়েই ফিরছেন গার্মেন্টস কর্মী ও শিল্প শ্রমিকরা। ট্রাকে অথবা ভেঙে ভেঙে যে যেভাবে পেরেছেন ঢাকায় ফিরছেন। আমি পঞ্চগড় থেকে আসলাম, অনেক কষ্ট হয়েছে। বাসগুলোতে আগে ছাড়লে একটু ভালো হতো। গাইবান্ধা থেকে আছে, কালকে 7টা বাজে হচ্ছে, পুরো রাস্তায় খালি জাম। যে ওয়ার্কারগুলো আমি আজকে ছুটি দিয়ে আসছি, ফ্যাক্টরি কিন্তু আমি ছুটি দিয়ে আসছি, 11-10টার মধ্যে আমি ছেড়ে দিছি। এক একটা ওয়ার্কারের এত ক্লান্তি চোখে মুখে, আপনি কল্পনা করতে পারবেন না। পথে পথে হয়রানি ও ভাড়া বেশি নেয়ার অভিযোগ আছে। ভাড়া দিতে হয়েছে ডাবল, এই যে ব্যাগ বুক নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে প্রচুর কষ্টই হয়েছে। কষ্টের সীমা শেষ নেই, অনেকটাই কষ্ট, জীবনের ঝুঁকি নিয়ে আমরা আসছি। কঠোর লকডাউনে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ, একেবারেই ঢিলেঢালা ভাব। কমেছে পুলিশ চেকপোস্টের সংখ্যা। সাইদুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। গার্মেন্টস ও শিল্প কলকারখানা খুলে দেওয়ায় সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। সকাল থেকে ঘাট এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজরিনের রিপোর্ট। রোববার বেলা 12টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্তে সারা দেশ থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ।
গাজীপুরে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস ও চন্দ্রায় ছিল রাজধানীমুখী পরিবহনের ভিড়। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে আসছেন তারা। খুব কষ্ট করে আসলাম, বৃষ্টি তুলনায় গাড়ির সংখ্যা অনেক কম, যার জন্য ভোগান্তি আরো বেশি। 5 মিনিটের রাস্তা আমাদের 1 ঘন্টা লাগে গেছে। ভাড়া বেশি নিছে, আবার রাস্তায় জ্যাম আসলে। এছাড়া টাঙ্গাইল ঢাকা বঙ্গবন্ধু সেতু সড়কেও ছিল যানবাহনের তীব্র চাপ। ট্রাক অথবা পিকআপ যে যা পেয়েছেন রাজধানীর পথ ধরেছেন। এদিকে মাদারীপুরের বাংলাবাজার শিমুলিয়া রুটে ঢাকামুখী যাত্রীর চাপ। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পার হয়েছে লঞ্চগুলো, তবে ছিল না কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই। এদিকে বেলা 12টার দিকে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানায় এই নৌ রুটে 10টি ফেরি ও 86টি লঞ্চ চলাচল করছে। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে ছিল যানবাহন ও যাত্রীদের চাপ। এই রুটে ছোট বড় 12টি ফেরি চলাচল করছে। সকাল থেকে ঘাট এলাকায় সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানজট। অপরদিকে বরিশাল বাস টার্মিনাল ও সড়কে বেড়েছে যাত্রীদের ভিড়, তবে ছাড়েনি ঢাকাগামী কোনো লঞ্চ। এদিকে গাজীপুর ও সাভারে পোশাক শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কারখানায় প্রবেশ করেছেন। নারায়ণগঞ্জে কাজে ফিরছেন শিল্প কারখানা শ্রমিকরা। মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। লকডাউনে খুলল গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প কারখানা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যে মুহূর্তে সংক্রমণের চূড়ায় উঠেছে বাংলাদেশ, ঠিক সে সময় কলকারখানা খুলে দেওয়ায় সংক্রমণ ঝুঁকি এবং মৃত্যু বাড়বে। তাদের অভিযোগ, সরকারের ভুল কৌশল লকডাউনকে ব্যর্থ করেছে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণের ভয়াবহতা বিবেচনায় 23 জুলাই থেকে চলছে লকডাউন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 5 আগস্ট পর্যন্ত লকডাউন চলবে। শুরুর দিকে পোশাক কারখানা সহ সব ধরনের শিল্প কারখানা বন্ধে কঠোর অবস্থানে ছিল সরকার। লকডাউন চললেও পরিস্থিতির উন্নতি হয়নি। এই সময়েও শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে লকডাউন মানাতে প্রশাসন ব্যর্থ। আমরা আসলে একটা ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছি। এখন হাসপাতালে জায়গা নেই, এরপরে লোকজন রাস্তাঘাটে এসে হয়তো অক্সিজেনের অভাবে থাকবে, বেডের অভাবে থাকবে। ইতিমধ্যেই সেটা হয়েছে। লকডাউন মানানোর জন্য যে কৌশলটা নিতে হয়, সেটা যদি আমি ভুল কৌশল নেই, সংক্রমণের এখনকার অবস্থায় গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেয়াকে হুমকি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। দুটো ঘটনা ঘটবে। একটা হলো, তারা বিভিন্ন অঞ্চল থেকে আসছে যেখানে সংক্রমণ আছে, তারা সংক্রমণটা নিয়ে আসবে। আবার তারা বিভিন্ন অঞ্চল থেকে একখানে আসতেছে, একটা কারখানায়, তাহলে তাদের মধ্যে আবার মিক্সিং হচ্ছে। তারা আবার বিভিন্ন ধরেন মেসে বাস করে, বিভিন্ন পাড়ায় বাস করে, তারা আবার এই সংক্রমণটা নিয়ে যাবে। সব মিলিয়ে এর আগেও যেটা ঘটছে, যে কারণে আমরা সংক্রমণটা নিয়ন্ত্রণ করতে পারিনি যথাযথ পদক্ষেপের অভাবে। এরই মধ্যে অবশ্য লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ রোধে পরামর্শ কমিটির সুপারিশও ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। এখন সংক্রমণের যে অবস্থা, আমাদের গৃহীত ব্যবস্থাগুলো তার সব বিপরীতে যাচ্ছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ডিজিটাল প্ল্যাটফর্মে নামি দামি ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করাই ছিল হেলেনা জাহাঙ্গীরের কাজ। এমনই তথ্য জানিয়েছেন গুলশান বিভাগ উপ পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ কমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে গুলশান ও মিরপুর থানায়। ডিজিটাল নিরাপত্তা আইনে গুলশান থানায় 3 দিনের রিমান্ডে রয়েছেন তিনি। এদিকে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছেন সুদীপ কুমার চক্রবর্তী। হেলেনা জাহাঙ্গীর অনেক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত হতে চায় এবং সেই জন্য যারা তার কাজে প্রতিবন্ধকতা মনে হয়েছে বা যে একটা বিপক্ষ পক্ষ মনে হয়েছে, তাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এই বলে তিনি তার মূলত দায় এড়াতে চান। তথ্যপত্রগুলো এই ক্ষেত্রে আমাদের জরুরি। আমরা তথ্যপত্র সংগ্রহ করছি, তাকে আমরা প্রদর্শন করছি এবং এই ক্ষেত্রে তার যে অবস্থান, তার যে ব্যাখ্যা, সেটা কিন্তু আমরা তার কাছে নিচ্ছি। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। থামছে না করোনায় মৃত্যু ও সংক্রমণ, একদিনে 23 জেলায় 164 জনের মৃত্যু। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সারা দেশে থামছে না করোনায় মৃত্যু এবং সংক্রমণ। একদিনে 23 জেলায় 164 জনের মৃত্যু হয়েছে। শুধু ময়মনসিংহে মারা গেছেন 21 জন।
প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ২১ জন, এর মধ্যে ৯ জন করোনা পজিটিভ, বাকি ১২ জন উপসর্গে। শনাক্তের হার শতকরা ২৭.৪৬%। রাজশাহীতে আবারও বেড়েছে সংক্রমণ। রাজশাহী মেডিকেলে একদিনে ১৮ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার ৩২.৭১%। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ২০ জনের মৃত্যু হয়েছে, নতুন ১৮১ জন সহ শনাক্তের হার ৩৩.৯৫%। বরিশালে করোনা উপসর্গে মারা গেছে ১৭ জন, নতুন ২৫৩ জন সহ আক্রান্তের হার ৩১.৪১%। বগুড়ায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে করোনায় ৪ ও উপসর্গে ৯ জন, সংক্রমণের হার ২৪.৫৯%। চট্টগ্রামে করোনায় মারা গেছে ১১ জন, নতুন আক্রান্ত ৯২৭ জন। সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন, এদের মধ্যে সিলেটে ৭, সুনামগঞ্জে ২ এবং হবিগঞ্জে ৩ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯৯৬ জনের। ফরিদপুরে করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁয়ে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে, নতুন ১৬০ জন সহ আক্রান্তের হার ৩৪.৫৮%। চুয়াডাঙ্গায় মারা গেছে ৬ জন, শনাক্তের হার বেড়ে হয়েছে ২৪.৩০%। ঝিনাইদহে ৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে করোনায় ৫ ও উপসর্গে ১, সংক্রমণ ২৯.৬১%। খুলনায় ৫ জন এবং সাতক্ষীরায় ৩ জনের মৃত্যু হয়েছে। গাজীপুরে মারা গেছে ২ জন, নতুন ২৫৭ সহ সংক্রমণের হার ৫৩.৯৯%। চাঁদপুরে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। মেহেরপুরে মারা গেছে ১ জন, শনাক্তের হার ১৭.৬১%। টাঙ্গাইলে করোনায় মারা গেছে ১ জন, শনাক্তের হার ২৪.৭৩%। চাঁপাইনবাবগঞ্জে মারা গেছে ১ জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শোকাবহ আগস্টের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ স্মরণে রক্তদান কর্মসূচি পালন করল ২১ পরিবার। অনুষ্ঠানে অংশ নিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বলেন, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করলে রক্তের অভাবে মুমূর্ষু কোনো রোগীর মৃত্যু হবে না। আর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এখনো বছরে প্রায় ২ লাখ ব্যাগ রক্তের ঘাটতি রয়েছে। আরও জানাচ্ছেন মফিউর রহমান। শোকের মাস আগস্টের প্রথম দিনে জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের স্মরণে ২১ টেলিভিশনের রক্তদান কর্মসূচি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় রক্তদান করেন ২১ পরিবারের সদস্যরা। কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোনোদিনই শোধ করা সম্ভব নয়। সব প্রতিষ্ঠান যদি এরকম আয়োজন করে তাহলে দেশে রক্তের ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব। এই উদ্যোগগুলি যদি সারা বাংলাদেশে নেন তাহলে আমরা অন্তত যে কথাটি বলেছেন যে রক্তের ঋণ তো শোধ করা যাবে না বঙ্গবন্ধুর, অন্তত কিছু দিয়ে আমরা মানবতার সেবায় আমাদের এই রক্তদান কর্মসূচিতে একটা বিশাল ভূমিকা রাখবে। সবাই কিন্তু এভাবে এগিয়ে আসলে আমরা রক্তের যে স্বল্পতা হয়, রক্তের কারণে যারা মৃত্যুবরণ করে রক্ত না পেয়ে, তারা জীবন পাবে। তারা জীবন পেলে আমরা হব সফল। এই আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন ২১ টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আজকে ২১ টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে আমরা যে রক্তদান কর্মসূচি পালন করছি, সেই রক্তদান কর্মসূচি আমি মনে করি যে বঙ্গবন্ধুর আদর্শ চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা চলছি। এই জন্যে যে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। বিশেষজ্ঞরা বলেন, যে কোনো সুস্থ মানুষ প্রতি ৩ মাস পর পর রক্ত দিতে পারে। রক্ত দিলে কোনো ক্ষতিও নেই। বঙ্গবন্ধুর প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেখানে দাঁড়িয়ে দেশ এবং জাতির প্রতি দায়বদ্ধতা, সেখানে দাঁড়িয়ে আমরা যদি প্রত্যেকে রক্তদান করি, এদের নিজের শরীরে কোনো ক্ষতি নেই। একজন প্রাপ্তবয়স্ক মানুষ ১৮ থেকে ৬০ বছর বয়সী, তার যদি কোনো বড় ধরনের রোগ না থাকে, তিনি বছরে ৩ বার রক্তদান করতে পারেন। রক্তের মাধ্যমে করোনা ছড়ায় না, তাই স্বাস্থ্যবিধি মেনে রক্ত দিলে অনেক মানুষেরই জীবন বাঁচানো সম্ভব। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতির পিতা হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে, খুনিদের সাথে জিয়ার সখ্যতা ছিল বললেন প্রধানমন্ত্রী। শিল্প কারখানা খোলার ঘোষণায় বিপাকে শ্রমিকরা, ঘাট মহাসড়কের রাজধানীমুখী মানুষের ঢল।
সরকারের সিদ্ধান্ত জনস্বাস্থ্যের জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা। লকডাউন বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ। নামি দামি ব্যক্তিদের সাথে প্রতারণা করাই ছিল হেলেনার কাজ। রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় রয়েছে 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। 21 সাথেই থাকুন।